তো আমাদের আজকের আলোচ্য বিষয়সমূহ কী কী দেখো ওই জায়গায় স্ক্রিনে শো করতেছে। প্রথমত হইল কেডমিয়াম টেস্ট পদ্ধতি আলোচনা করো। 2 নম্বরে আছে ব্যাটারি চার্জিং প্রক্রিয়ার সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করো। 3 নম্বরে আছে ব্যাটারি রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া আলোচনা করো। 4 নম্বর ব্যাটারি সাইক্লিক ফেইলিওর বলতে কি বোঝায়। 4 নম্বর প্রশ্ন একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন, ব্যাটারি সাইক্লিক ফেইলিওর বলতে কি বোঝায়। ব্যাটারি সাইক্লিক ফেইলিওর মানে হলো একটা ব্যাটারি দীর্ঘদিন যদি ডিসচার্জ অবস্থায় থাকে তখন এর কার্যক্ষমতা হারিয়ে ফেলে অথবা নষ্ট হয়ে যায়, এটাকে বলা হয় ব্যাটারি সাইক্লিক ফেইলিওর। ফেইলিওর মানে কি, কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলা। ব্যাটারি সাইক্লিক ফেইলিওর হয়েছে একটা ব্যাটারি দীর্ঘদিন যদি চার্জিং অবস্থায় থাকে তাহলে এটা কার্যক্ষমতা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, এটার বলা হয় কি ব্যাটারি সাইক্লিক ফেইলিওর। অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, ব্যাটারি সাইক্লিক ফেইলিওর বলতে কি বোঝায়। এখন যে প্রশ্নটা নিয়ে কথা বলবো সেটা হলো কেডমিয়াম টেস্ট পদ্ধতি আলোচনা করা। অর্থাৎ কেডমিয়াম টেস্ট পদ্ধতির মাধ্যমে আমরা দেখব একটা ব্যাটারি চার্জ অবস্থায় আছে নাকি ডিসচার্জ অবস্থায় আছে। এর আগে আমরা হাইড্রোমিটারের সাহায্যে কীভাবে ব্যাটারি ওই চার্জ পরিমাপ করতে হয়, চার্জ আছে না ডিসচার্জ, ওইটা পড়েছিলাম। তারপর হলো হাই ডিসচার্জ মেথডটা পড়েছিলাম। আজকে হলো কেডমিয়াম টেস্ট পদ্ধতি আলোচনা করব। তো ওই জায়গায় আমি একটা চিত্র এখন শো করবো। এর আগে আমি কিছু কথা বলে নিই, যেমন একদম অল্প কথায় যদি বলি কেডমিয়াম টেস্ট পদ্ধতিটা কি। একটা ব্যাটারি, এই ব্যাটারির যে ব্যান্ড প্লাগগুলো আছে, প্রতি সেলে একটা করে ব্যান্ড প্লাগ থাকে, ওই ব্যান্ড প্লাগগুলো ওপেন করতে হবে। তারপরে কেডমিয়ামের দুটো প্রান্ত আছে, দুটো সেলে ধরতে হবে, তখন ওই জায়গায় শো করে ভোল্টেজের পরিমাণ 0.1, 0.2, 0.3। এইভাবে ভোল্টেজের মাত্রা দেখে আমরা বলতে পারি ওই সেলে ওই ব্যাটারি কি চার্জিং অবস্থায় আছে নাকি ডিসচার্জ অবস্থায় আছে নাকি ব্যাটারি ফেইলিওর মানে ডেড। তো ওইভাবে আমরা কি কেডমিয়াম টেস্ট পদ্ধতি মাধ্যমে একটা ব্যাটারির অবস্থা জানতে পারি। এখন চিত্রটা দেখি। কেডমিয়াম টেস্ট পদ্ধতি দেখো স্ক্রিনে শো করতেছে কিনা, একটু বলো স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা। কেডমিয়াম টেস্ট পদ্ধতি কি, আমাদের একটা ব্যাটারির প্রয়োজন হয়। আর একটা জায়গায় কেডমিয়াম টেস্টের জন্য একটা ভোল্ট মিটারের মানে দেওয়া থাকে, রেঞ্জ দেওয়া থাকে 0 থেকে 1, 2, 3 এভাবে 1.8 পর্যন্ত, অথবা 1.6 থেকে এর এভাবে উপরেও থাকতে পারে। সেই ক্ষেত্রে কেডমিয়াম টেস্ট পদ্ধতি কীভাবে আমরা করবো সেটা এখন বর্ণনা করব। চিত্র দেখা যাচ্ছে কিনা আগে বলো। হ্যাঁ আবু সায়েদ, জি স্যার, হ্যাঁ থ্যাংক ইউ। কেডমিয়াম টেস্ট পদ্ধতির মাধ্যমে আমরা কি করব, একটা ব্যাটারি থাকবে, আমরা জানি এই যে রাউন্ড চিহ্নগুলো দেওয়া আছে এগুলোর বলা হয় ব্যান্ড প্লাগ। এই ব্যান্ড প্লাগগুলো ওপেন করে এদিকে কি করি আমরা, বাতিত পানি অথবা সালফিউরিক অ্যাসিড আমরা ব্যাটারির ভিতরে দেই। তো ওই ইয়াগুলো ব্যান্ড প্লাগগুলো ওপেন করতে হবে। তারপর কেডমিয়ামের দুইটা প্রান্ত দুইটা সেলে কি করতে হবে, চাপ দিয়ে ধরতে হবে। মানে সেলে চাপ দিয়ে ধরা বলতে ওই যে ভিতরে যে আমাদের ইলেকট্রোলাইট আছে, ইলেকট্রোলাইটে ধরতে হবে। সেই ক্ষেত্রে ইলেকট্রোলাইট ধরার সাথে সাথে ওই জায়গায় ভোল্টমিটারে ভোল্টেজ শো করে। তো প্রথম দুইটা আমরা কি করব, এইভাবে টেস্ট করব। তারপর হলো প্রথম দ্বিতীয় বাদ দিয়ে তৃতীয় এবং চতুর্থ টেস্ট করব। এইভাবে আমরা প্রতিটা সেল কি করব, পাশাপাশি প্রতিটা সেল এই কেডমিয়ামের মাধ্যমে কি করব, ওই ভোল্টেজের মাত্রা পরিমাপ করব। যখনই আমরা দুই প্রান্ত দুইটা মানে সেলে ইলেকট্রোলাইটে প্রবেশ করানোর সাথে সাথে এই জায়গায় ভোল্টেজ শো করবে। তো ভোল্টেজগুলো শো করার ভোল্টেজের মাত্রা দেখব, যেমন 0 থেকে 0.4 যদি হয় ভোল্টেজের মাত্রা যদি এই জায়গায় দেখো 0 থেকে 0.4 যদি হয় ব্যাটারি ডেড মানে ব্যাটারি ফেইলিওর, ব্যাটারি নষ্ট। আর 0.4 থেকে 1.6 যদি হয় ব্যাটারি ডিসচার্জ, কি করতে হবে, চার্জ করতে হবে। আর যদি 1.6 থেকে এর ঊর্ধ্বে হয় তাহলে ব্যাটারি চার্জ অবস্থায় আছে, এটা নর্মাল। যদি তুমি নর্মালি নাও সেটা তো নর্মাল, কারণ আমরা তো ব্যাটারি সম্পর্কে আগে আইডিয়া নিয়েছি। পোল পোস্ট থাকে, ওইদিকে টার্মিনাল পোস্ট থাকে, এই জায়গায় ব্যান্ড প্লাগ থাকে, সেল থাকে, ভিতরে ইলেকট্রোলাইট থাকে। ইলেকট্রোলাইট মানে সালফিউরিক অ্যাসিড এবং পাতিত পানির মিশ্রণ 60 এবং 40 ভাগ থাকে। তারপর প্রতি সেলে আমাদের কি থাকে, প্রতি সেলে থাকে হলো
প্লেট থাকে পজিটিভ এবং নেগেটিভ প্লেট, মাঝখানে থেকে সেপারেটর, আর সাইড দিয়ে দাগান্বিত যে এগুলো থাকে এটা বলা হয় টপিং আপ, মানে কি পরিমাণ ইলেকট্রোলাইট ভিতরে আছে এটা দেখার জন্য টপিং আপ একটা দাগ দেওয়া থাকে, এটা বলা হয় টপিং আপ। তারপরে এই জায়গায় সেল কানেক্টর থেকে দুইটা সেল একত্রে সংযোগ করার জন্য এই সেল সংযোগ করার জন্য এই জায়গায় কী থাকে, সেল কানেক্টর থাকে। তো ওইগুলো আমরা এর আগে আলোচনা করেছিলাম। তো এখন হলো একটা ব্যাটারি চার্জ অবস্থায় আছে না ডিসচার্জ অবস্থায় আছে সেটা জানার জন্য আমরা যে প্রশ্নটা আলোচনা করেছি সেটার বলা হয় কি ক্যাডমিয়াম টেস্ট পদ্ধতি। একটা ক্যাডমিয়াম টেস্ট পদ্ধতির মাধ্যমে আমরা জানতে পারবো একটা ব্যাটারি কি চার্জ অবস্থায় আছে নাকি ডিসচার্জ অবস্থায় আছে। এইভাবে কি ব্যান্ড প্লাগ খুলতে হবে এবং পাশাপাশি প্রতি সেলের ভোল্টেজের রেঞ্জ জানতে হবে। জানার পর আমরা বুঝতে পারবো ব্যাটারিটা কী অবস্থায় আছে। যদি পরীক্ষায় আসে একটা ব্যাটারি চিত্র দেওয়া এইভাবে ওই ক্যাডমিয়ামটা কী করতে হবে, কানেক্ট করতে হবে। কানেক্ট করার পর আমরা দেখব নির্দেশক কাটা কি ডানে করতেছে না বামে করতেছে। ওই রেঞ্জগুলো নেওয়ার পর আমরা বুঝতে পারবো ব্যাটারিটা চার্জ অবস্থায় আছে নাকি ডিসচার্জ অবস্থায় আছে। এই যে এইগুলো দেখে, যেমন 0 থেকে 0.4 হলে ডেড, 0.4 থেকে 1.6 হলে ডিসচার্জ, 1.6 থেকে ঊর্ধ্বে যে কোনো যতটুকুই হয় এটা হলো কি ব্যাটারি চার্জ অবস্থায় আছে। এইভাবে আমরা কি একটা ক্যাডমিয়াম টেস্টের মাধ্যমে একটা ব্যাটারি চার্জিং অবস্থায় আছে নাকি ডিসচার্জ অবস্থায় আছে সেটা আমরা জানতে পারি। ক্লিয়ার? যদি কারো কোনো প্রশ্ন থাকে এখনই কমেন্ট করো। তো প্রথমত যে প্রশ্নটা নিয়ে আলোচনা করলাম সেটা হলো ক্যাডমিয়াম টেস্ট পদ্ধতি। তারপর আছে ব্যাটারি চার্জিং প্রক্রিয়া। ব্যাটারি চার্জিং প্রক্রিয়া মানে ব্যাটারি যে আমরা চার্জ করি, নর্মালি ব্যাটারি আমাদের ওই মূল লাইন যেটা থাকে এটাতে এসি কারেন্ট থাকে, ঠিক আছে। যেমন 220 ভোল্ট এসি কারেন্টকে আমাদের ডিসি কারেন্টে পরিণত করতে হবে, তারপর ব্যাটারি চার্জ করতে হয়। মানে কীভাবে এসি কারেন্ট আর ডিসি কারেন্টে পরিণত হয় অথবা 220 ভোল্ট 12 ভোল্টে পরিণত হয় এর জন্য একটা ডায়াগ্রাম তোমার অঙ্কন করতে হবে অথবা বুঝিয়ে দিতে হবে কীভাবে এই কার্যক্রমটা সম্পন্ন হয়। এটাই বলা হয় কি একটা ব্যাটারি চার্জিং প্রক্রিয়া। তো ব্যাটারি চার্জিং প্রক্রিয়া নর্মালি দুই প্রকার, একটা হলো স্লো চার্জিং আর একটা হলো কুইক চার্জিং। আমরা ব্যাটারি চার্জ দুইভাবে করতে পারি, একটা হলো স্লো চার্জ আর একটা হলো কুইক চার্জ। স্লো চার্জটা নর্মালি 6 থেকে 12 ঘন্টা সময়ের ব্যবধানে হয়, আর কুইক চার্জ যেটা আমরা করি 30 থেকে 45 মিনিট সময়ের ব্যবধানে করি। হঠাৎ কোথাও গিয়ে যদি ব্যাটারি ডিসচার্জ হয়ে যায় তখন আমরা ওই কুইক চার্জটা দিয়ে থাকি, কিন্তু কুইক চার্জ ব্যাটারির জন্য খুবই ক্ষতিকর। ভিতরে যে ব্যাটারি প্লেটগুলো আছে প্লেটগুলোর সাইড দিয়ে স্পঞ্জি লেড অথবা এর একটা আস্তরণ তৈরি হয় যা ব্যাটারির জন্য খুব ক্ষতিকর। কুইক চার্জ দিলে ব্যাটারির আয়ুষ্কাল অথবা কার্যক্রম মানে আয়ুষ্কাল কমে যায়। তো ব্যাটারি চার্জিং প্রক্রিয়া সার্কিট ডায়াগ্রাম আমি এখন তোমাদেরকে দেখাবো। যদি চিত্রটা তোমাদের সামনে শো করি, এটা হলো একটা ব্যাটারি চার্জিং প্রক্রিয়া সার্কিট ডায়াগ্রাম। ব্যাটারি চার্জিং প্রক্রিয়া সার্কিট ডায়াগ্রাম পরীক্ষা আসলে এইভাবে একটা ব্যাটারি চার্জিং প্রক্রিয়া সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। এটা হলো সোর্স, আমরা 220 ভোল্ট, এটা কি এসি কারেন্ট কিন্তু, হ্যাঁ 220 ভোল্টের কি এটা এসি কারেন্ট। তো এই এসি কারেন্টটাকে আমাদের কি করতে হবে, ডিসি কারেন্টে রূপান্তরিত করতে হবে। এই জন্য দেখো সোর্সে 220 ভোল্ট এসি কারেন্টের সাথে কি একটা সংযুক্ত আছে, একটা ট্রান্সফরমার। টি দ্বারা বুঝেছি ট্রান্সফরমার। ট্রান্সফরমার দুই প্রকার, অর্থাৎ একটা হলো স্টেপ আপ ট্রান্সফরমার আর একটা হলো স্টেপ ডাউন। স্টেপ আপ যেটা এটা হলো কম ভোল্টেজকে বেশি ভোল্টেজে পরিণত করে, আর স্টেপ ডাউন হলো বেশি ভোল্টেজ যেটা আছে এটাকে কম ভোল্টেজে পরিণত করে। তার মানে আমাদের এই জায়গায় 220 ভোল্ট আর আমরা 12 ভোল্ট ব্যাটারিকে কী করবো, চার্জ করবো। তার মানে আমাদের ভোল্টেজ কী করতে হবে, ডাউন করা দরকার। হ্যাঁ, আমাদের ভোল্টেজ ডাউন করতে হলে এই জায়গায় যে ট্রান্সফরমারটা ব্যবহার করবো এটা বলা হয় স্টেপ ডাউন। এটা কি স্টেপ ডাউন। তোমরা কাঠ পেন্সিল দিয়ে চিত্র রাখবা আর ভিতরে এইভাবে টি অথবা আর এগুলো লেখা যাবে না, টান দিয়ে দূরে শো করে ওই জায়গায় কোনটার নাম কি শো করে মানে লিখতে হবে। ভিতরে লেখা যায় না, চিত্রের ভিতরে লেখা যায় না। আমি তোমার নর্মাল ডায়াগ্রাম তোমাদের বোঝানোর জন্য, যেহেতু হার্ড মানে হোয়াইট বোর্ড নাই এজন্য আমি ডায়াগ্রামটা অঙ্কন করে তোমাদেরকে বোঝাচ্ছি। কিন্তু তোমরা যখন চিত্র রাখবা কাঠ পেন্সিল দিয়ে রাখতে হবে এবং এই আর অথবা ব্যাটারি এগুলো বাইরে মার্কিং চিহ্ন দিয়ে লিখতে হবে। তাহলে 220 ভোল্টের এসি কারেন্টকে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার ভিতর দিয়ে কী করি, প্রথমত প্রবাহিত করা হয়।
একটা স্টেপ ডাউন ট্রান্সফরমারের ভিতর দিয়ে প্রবাহিত করলে এটা কি করে, এই হাই ভোল্টেজটারে লো ভোল্টেজে পরিণত করে। তারপর এটা যখন রেকটিফায়ার, আর দ্বারা বোঝানো হয়েছে কি রেকটিফায়ার, এটা বলে রেকটিফায়ার, রেকটিফায়ার, আর দ্বারা বোঝানো হয়েছে রেকটিফায়ার। রেকটিফায়ারের কাজ হলো কি, রেকটিফায়ারের কাজ হলো এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তরিত করা। পরীক্ষা আসতে পারে রেকটিফায়ার বলতে কি বোঝায়। রেকটিফায়ারের কাজ হলো এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তর করা। তাহলে 220 ভোল্ট এসি কারেন্টকে স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে কি করে ভোল্টেজ ড্রপ করা হয়, মানে হাই ভোল্টেজটাকে লো ভোল্টেজে পরিণত করার পর এটা কিসের ভিতর দিয়ে প্রবাহিত করা হয়, রেকটিফায়ারের ভিতর দিয়ে প্রবাহিত করা হয়। ফলে এসি কারেন্টটাকে ডিসি কারেন্টে পরিণত হয়। দেখো এই 220 ভোল্টটা কত ভোল্টে পরিণত হয়েছে, 12 ভোল্টে ডিসি কারেন্টে পরিণত হয়েছে। এটা ডিসি আর এটা ছিল এসি। ডিসি কারেন্টে পরিণত হয়েছে। পরবর্তীতে প্লাস আর মাইনাসের সাথে, এটা মনে করো প্লাস, অবশ্যই ব্যাটারি একটা পজিটিভ একটা নেগেটিভ থাকে, এই দুইটা সোর্সের সাথে এদিকে দুইটা প্রান্ত সংযোগ করে আমরা কি করি, ব্যাটারি চার্জিং প্রক্রিয়া সম্পন্ন করি। ব্যাটারি চার্জ করা হয়। আর এইভাবে হাই ভোল্টেজটাকে লো ভোল্টেজে এবং এসিকে ডিসিতে পরিণত করে আমরা ব্যাটারি চার্জ করি। এটা ডায়াগ্রামের মধ্যে, যদি ডায়াগ্রামের মাধ্যমে আমরা শো করি তাহলে ডায়াগ্রামটা হবে ওই যে এইরকম, যেগুলো আমি এখন তোমাদের সামনে শো করতেছি ওই স্ক্রিনে যেটা আছে আর কি। যদি পরীক্ষায় আসে একটা ব্যাটারি চার্জিং প্রক্রিয়ার সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করো, তাহলে তোমাদের এইভাবে সার্কিট ডায়াগ্রামটা অঙ্কন করতে হবে এবং এই অংশগুলোর নাম উল্লেখ করতে হবে। যদি বর্ণনা বলবা কি, সোর্সের সাথে আমরা 220 ভোল্ট এসি কারেন্ট যখন সংযোগ করি তখন এটা একটা স্টেপ ডাউন ট্রান্সফরমারের ভিতর দিয়ে লো ভোল্টেজে পরিণত হয় এবং ওইটা একটা রেকটিফায়ারের ভিতর দিয়ে প্রবাহিত করা হয় এসিকে ডিসিতে পরিণত করার জন্য। তাই 220 ভোল্ট থেকে 12 ভোল্টে পরিণত হয়। এভাবে আমরা 12 ভোল্টে একটু ব্যাটারি চার্জ দিই, অথবা 24 ভোল্টের ব্যাটারি আমরা কি করতে পারি, চার্জ করতে পারি। এই জায়গায় একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে, রেকটিফায়ারের কাজ কি? রেকটিফায়ারের কাজ হলো এসিকে ডিসিতে রূপান্তর করা অথবা পরিবর্তন করা। এই হলো আমাদের একটা ব্যাটারি সার্কিট ডায়াগ্রাম। দুইটা প্রশ্ন আলোচনা করলাম, একটা হলো ক্যাডমিয়াম টেস্ট পদ্ধতি। ক্যাডমিয়াম টেস্ট পদ্ধতি কি, এটা একটু আগে আমি শুরু করছিলাম। এখন আর একটা প্রশ্ন নিয়ে কথা বলছি, সেটা হলো একটি ব্যাটারি চার্জিং প্রক্রিয়ার সার্কিট ডায়াগ্রাম। যারা অনলাইনে আছে অবশ্যই হাজিরা নিশ্চিত করবো কমেন্টের মাধ্যমে। আর একটা কথা, ওই আমার বোধহয় একটা ক্লাস আছে রবিবারে, না সরি কয় তারিখ জানি, পরবর্তী ক্লাসটা হবে না, কারণ ওই দিন আমার পরীক্ষার ডিউটি আছে, নার্সিং পরীক্ষার ডিউটি সকাল 10টা থেকে। সুতরাং ওই ক্লাসটা হবে না। এরপরে ক্লাসটা এজ ইউজুয়ালি রুটিন অনুযায়ী হবে, মানে আজকের পরে যে ক্লাসটা আছে ওই ক্লাসটা হবে না, কারণ ওই দিন আমার পরীক্ষার ডিউটি আছে। ওই পরীক্ষার ডিউটি থাকার কারণে আমি হয়তো ওই ক্লাসটা নিতে পারবো না। এরপরে ক্লাসগুলো আবার রুটিন অনুযায়ী হবে। আমরা যে প্রশ্নগুলো নিয়ে কথা বললাম, ক্যাডমিয়াম টেস্ট কি, ব্যাটারি চার্জিং প্রক্রিয়ার সার্কিট ডায়াগ্রাম ও ব্যাটারি রক্ষণাবেক্ষণ, এটা রচনামূলক প্রশ্নের মাঝে আছে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরা ব্যাটারি কীভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি। ব্যাটারি রক্ষণাবেক্ষণের মূল উদ্দেশ্য হলো ব্যাটারি সার্বিক, মানে সব কিছু পরিচ্ছন্ন রাখা। এটা হলো ব্যাটারি রক্ষণাবেক্ষণের মূল উদ্দেশ্য। তো কীভাবে কী জিনিসগুলো আমরা কী করতে পারি, কীভাবে পরিষ্কার করতে পারি, এটা নিয়ে আলোচনা করব। একটা ব্যাটারি রক্ষণাবেক্ষণের প্রথম ধাপই হলো কি, ব্যাটারির ভিতরে আমরা জানি কি থাকে, ইলেকট্রোলাইট থাকে। ইলেকট্রোলাইটটা কি সবসময় পূর্ণ রাখা, টপিং আপ পর্যন্ত ইলেকট্রোলাইটের লেভেলটা পূর্ণ রাখা। ইলেকট্রোলাইটের লেভেল সর্বোচ্চ পরিমাণ পর্যন্ত থাকাকে বলা হয় কি, টপিং আপ। অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, টপিং আপ বলতে কি বোঝায়, তোমরা উত্তরটা এইভাবে লিখবা, ইলেকট্রোলাইটের লেভেল সর্বোচ্চ পরিমাণ পর্যন্ত পূর্ণ থাকাকেই বলা হয় টপিং আপ। অথবা ইলেকট্রোলাইটকে এটা পরীক্ষা আসতে পারে, বলবা সালফিউরিক অ্যাসিড এবং পাতিত পানি মানে ডিস্টিল ওয়াটারের মিশ্রণকে, বিশুদ্ধ পানি আর কি, ওই দুইটার মিশ্রণকে বলা হয় ইলেকট্রোলাইট। আসতে পারে ইলেকট্রোলাইটের আপেক্ষিক গুরুত্ব কীভাবে পরিমাপ করা হয়, বলবো হাইড্রোমিটারের সাহায্যে ইলেকট্রোলাইটের আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয়। একটা সেলে ভোল্টেজের সংখ্যা কত আসতে পারে, যারা স্টাডি করছো আমার প্রশ্ন শোনার পরই তোমরা মনে উত্তরটা বলতে পারো, আর যারা পড়ো নাই অথবা এই ক্লাসগুলো জাস্ট ফর্মালিটি মেনটেন করে হাজিরা দিতেছো তারা বলতে পারবো না। কিন্তু প্রতিটা টিচার যে ক্লাসগুলো নিতেছে, তোমরা যদি বাসায় বসে সবগুলো ক্লাস ফলো করো, এই কলেজে তুমি ক্লাস করলে যা উপকৃত হইতে ওই বাসায় বসে সেই উপকৃত হবার শুধু পার্থক্য হইলো তোমরা প্র্যাকটিক্যালটা দেখতে পারতেছো না, আর তাছাড়া অন্য কিছু না। সুতরাং তোমরা হতাশ অথবা নার্ভাস, মানে হতাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ একজন টিচার যে কথাগুলো বলতেছে সেটা যদি তুমি ওই প্রতিটা ক্লাসে অ্যাটেন্ড করো, শোনো, অবভিয়াসলি পরীক্ষায় তুমি 100% আনসার করতে পারবা।
তো প্রথম কাজ হলো ব্যাটারি রক্ষণাবেক্ষণের একটা ইলেকট্রোলাইটের লেভেল সর্বোচ্চ পরিমাণে আছে কিনা সেটা সবসময় খেয়াল রাখতে হবে। 2 নম্বর ব্যাটারির কেস আছে, উপরের যে অংশটা ব্যাটারির কেস অথবা টার্মিনাল অথবা সেল কানেক্টর কভার, এইগুলো নিয়মিত সময়ের ব্যবধানে আমাদের কী করতে হইব, পরিষ্কার রাখতে হবে। সেল কানেক্টর কভার ব্যাটারি সেল এগুলো নিয়মিত সময় আমাদের কী করতে হইব, পরিষ্কার রাখতে হবে। এইগুলো ধারাবাহিকভাবে লিখবো। এটাই হলো কি আমাদের ব্যাটারির রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া আলোচনা করা অথবা ধাপসমূহ। 3 নম্বরে যদি বলি, ব্যাটারি ধরে দীর্ঘদিন একটা ব্যাটারি পরে থাকলে এর উপরে ধুলো বালি এগুলো কী করতে পারে, জমতে পারে, এগুলো আমাদের কী করতে হবে, পরিষ্কার রাখতে হবে। 4 নম্বরে আমরা বলতে পারি ভিতরে যে পাতিত পানি মানে ডিস্টিল ওয়াটার যেটা বলা হয় H2O পানি লেভেল ঠিক আছে কিনা, তার নির্ধারিত সময় যখন আমাদের এই পাতিত পানির প্রয়োজন হবে, 1 থেকে 4 অংশ আর কি পাতিত পানি থাকে, এগুলো আমাদের নির্ধারিত সময় দিতে হবে। এই পাতিত পানি মানে ডিস্টিল ওয়াটার, নর্মাল পানি আমরা ইউজ করি না। বিশুদ্ধ পানি ইউজ না করার কারণ হলো নর্মাল পানি ইউজ করলে এটাতে ওই আমাদের যে প্লেটগুলো আছে প্লেটগুলোর উপর একটা আবরণ তৈরি করতে পারে। এই জন্য আমরা ওই জায়গায় ডিস্টিল ওয়াটার ইউজ করি যাতে আবরণটা তৈরি না করে। ওই বয়লারগুলোতে আমরা ওই দেখা যায় সেন্ট্রিফিউগাল পাম্পের মাধ্যমে যে পানিটা ইউজ করি, ওই বয়লারের উপর এক ধরনের আস্তরণ সৃষ্টি করে, পরে হিটিং সারফেস হিট দেওয়ার যে একটা ক্ষমতা এটা কমে যায়। ঠিক ওই রকম এই জায়গায় তো আর হিট দেয় না, ব্যাটারির উপর যদি একটা মরিচ অথবা আস্তরণ করে তখন এর কার্যক্ষমতা হারিয়ে ফেলে। এই জন্য আমরা এই জায়গায় ডিস্টিল ওয়াটার ব্যবহার করি, বিশুদ্ধ পানি ব্যবহার করি। তারপর হলো প্রতি সেলের যে ব্যান্ড প্লাগ অথবা ছিদ্রগুলো আছে এগুলো পরিষ্কার করা। এই ছিদ্রগুলো যদি বন্ধ হয়ে থাকে ব্যাটারির ভিতরে রিঅ্যাকশান মানে চার্জিং আর ডিসচার্জের সময় এক ধরনের গ্যাস সৃষ্টি হয়। এই গ্যাসটা কী করতে পারে না, বের হতে পারে না, ফলে ব্যাটারি ড্যামেজ হয়ে যায় অথবা ব্যাটারির জন্য ক্ষতিকর, নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে, ব্যাটারি ফেলিওর হয়ে যায়। তো যদি পরীক্ষায় আসে ব্যান্ড প্লাগের কাজ কি, ব্যান্ড প্লাগের ছিদ্রগুলো কেন রাখা হয়, তখন তুমি বলবা যখন চার্জিং, তোমাদের অবশ্যই এটা বলতে হবে, চার্জিং অথবা ডিসচার্জের সময় ব্যাটারির ভিতরে এক ধরনের গ্যাস সৃষ্টি হয়। এই গ্যাসটা বের হওয়ার জন্য আমরা কী করি, ব্যান্ড প্লাগগুলোতে ছিদ্রটা রাখা হয়। তো ওই ছিদ্রগুলো পরিষ্কার আছে কিনা এটা আমাদের নির্ধারিত সময় পর পর পরিষ্কার করতে হবে অথবা দেখতে হবে। আর ফাইনালি যে সতর্কতামূলক যে এটা জানা, ব্যাটারি সর্বদাই চার্জ অবস্থায় রাখতে হবে। ব্যাটারি সর্বদাই কি চার্জিং অবস্থায় রাখতে হবে, ব্যাটারিকে সমান জায়গায় রাখতে হবে। ব্যাটারি মানে এক প্রান্ত উপরে এক প্রান্তের নিচে থাকলে ব্যাটারি আয়ুষ্কাল কমে যায়। এজন্য ব্যাটারি সর্বদা কী করতে হবে, সমান জায়গায় রাখতে হবে। এটা হলো কি একটা ব্যাটারির রক্ষণাবেক্ষণ প্রক্রিয়ার ধাপগুলো। তো এই ধাপগুলো পরীক্ষা আসলে রচনামূলক প্রশ্ন আসবো, তো রচনামূলক প্রশ্নে মার্ক দেখিয়ে তোমার অবশ্যই উত্তর দিতে হবে। যদি সংক্ষিপ্ত আসে 2টা 3টা দিলে হবে, রচনামূলক আসলে 5 7টা 10টা দিতে হবে। এইগুলো তোমার হলো মার্কের উপর ডিপেন্ড করবো। তো বিষয়গুলো তোমাদের একটা ব্যাটারি সম্পর্কে জানা থাকলে ওইগুলো জানতে পারবা, কারণ তোমার ব্যাটারি অংশ আছে এগুলো টার্মিনাল পোস্ট, ভ্যান প্লাগ, সেল কানেক্টর, পোল, মানে ওইগুলো যদি তোমার জানা থাকে তাহলে তুমি লিখতে পারবে। এই জন্য ব্যাটারি সম্পর্কে তোমাদের টোটাল আইডিয়া রাখতে হবে। যদি এই করোনা পরিস্থিতি না থাকতো এই পর্বে অথবা পরবর্তী পর্বে তোমাদের তো প্রজেক্ট, তোমরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করার পর কলেজে 3 মাসের একটা প্রজেক্ট আছে, তো ওইটা একটা প্রজেক্ট ব্যাটারি তৈরি করা। এতদিন তোমরা ব্যাটারি দেখছো, এখন নিজেরা তৈরি করবা। তো ব্যাটারি তৈরি করা তোমাদের একটা প্রজেক্ট। এটা বিভিন্ন ভাগে ভাগ করতে পারে, অনেকে হর্ন সিস্টেম করে, অনেকে ব্যাটারি করে অথবা ব্রেক সিস্টেম করে, বিভিন্ন প্রজেক্ট থাকে। তা ওই ব্যাটারি তৈরি করা টু মেক এ ব্যাটারি, এটা হলো তোমাদের একটা প্রজেক্ট। তো যদি তোমাদের ভাগে এটা আসে তার মানে ওই সম্পর্কে তোমাদের টোটাল আইডিয়া থাকতে হবে, তারপর সেখানে প্রজেক্ট করা। তো ব্যাটারি কি, ব্যাটারির ভিতরের উপাংশগুলোর নাম কি, ওইটাই যদি না জানি তাহলে প্রজেক্ট করবো তো দূরের কথা, ব্যাটারি সম্পর্কে আমার আইডিয়া নাই। তাছাড়া ব্যাটারি যে কোনো প্রশ্ন তোমার যে কোনো ভাইবা বোর্ডে অথবা যে কোনো জায়গায় করতে পারে। তোমার যদি ওই কনফিডেন্স না থাকে উত্তর তুমি দিতে পারবে না, কারণ এই যে পাওয়ার স্টুডেন্ট হিসেবে ব্যাটারি তো দরকারি, কারণ ইঞ্জিন স্টার্ট করার জন্য ব্যাটারির প্রয়োজন আছে, ইলেকট্রিক্যাল সার্কিট সমূহ পরিচালনা করার জন্য ব্যাটারির প্রয়োজন আছে। সুতরাং ব্যাটারি সম্পর্কে তোমার আইডিয়া রাখতে হবে। এই হলো আমরা দ্বিতীয় অধ্যায়ে যে আলোচনা করেছিলাম। এর আগেও আমরা দ্বিতীয় অধ্যায়ে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, আর আজকে আর এই 4টে প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখবা। এই হলো আমাদের দ্বিতীয় অধ্যায়। তারপর হলে তৃতীয় অধ্যায় নিয়ে যদি আমরা কথা বলি, ক্লাস শুরু হয়েছে 9টা 30, শেষ হবে 10টা 15। তো আমাদের আরও সময় 10-15 মিনিট, 10 মিনিট সময় আছে, সুতরাং আলোচনা করতে পারবো। এখন হলে আমাদের চ্যাপ্টার কি, চ্যাপ্টার 3 ইগনিশন সিস্টেম। ইগনিশন ইগনিশন সিস্টেমের বৈশিষ্ট্য, চ্যাপ্টারের নাম হলো ইগনিশন সিস্টেমের বৈশিষ্ট্য, মানে ক্যারেক্টার অফ ইগনিশন সিস্টেম।
তো সেই ক্ষেত্রে প্রথমত আমরা জানবো ইগনিশন সিস্টেম কি, তারপর হলো ব্যাটারি কয়েল ইগনিশন পদ্ধতি চিত্র সহ বর্ণনা করো। এর পরবর্তীতে আরও আছে, যেমন ব্যাটারি কয়েল ইগনিশন সিস্টেম আছে, তারপর আছে ম্যাগনেটিক ইগনিশন সিস্টেম, ইলেকট্রনিক ইগনিশন সিস্টেম। ইগনিশন সিস্টেমটা হলো মূলত 3 প্রকার। একটা হলো ব্যাটারি কয়েল ইগনিশন সিস্টেম, ম্যাগনেটিক ইগনিশন সিস্টেম, আর একটা হলো ইলেকট্রনিক্স ইগনিশন সিস্টেম। তো 3টা সিস্টেম সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে, পরীক্ষায় যে কোনো একটা আসতে পারে। তো ইগনিশন সিস্টেম বলতে বোঝায় হলো এসআই ইঞ্জিন মানে পেট্রোল ইঞ্জিন। এসআই ইঞ্জিন মানে পেট্রোল ইঞ্জিনে কম্বাসন চেম্বারে সংকুচিত বাতাস আর পেট্রোলের মাঝে কী করা, স্প্রে করা, ইগনিশন করা, এটা বলা হয় ইগনিশন সিস্টেম। তার মানে স্পার্ক ইঞ্জিনে অথবা পেট্রোল ইঞ্জিনে কম্প্রেশন স্ট্রোকে বাতাসের জ্বালানির যে মিশ্রণ আছে সিলিন্ডারে প্রবেশ করে ওই সংকুচিত বাতাসের মাঝে কি স্প্রে করা স্পার্ক প্লাগের সাহায্যে দহন ঘটানোটা হলে কি ইগনিশন সিস্টেমের, এই দহন ঘটানোকে বলা হয় কি ইগনিশন সিস্টেম। পরীক্ষায় যদি আসে ইগনিশন সিস্টেম বলতে কি বোঝায়, তখন তোমার লিখতে হবে ইগনিশন সিস্টেম শব্দের অর্থ হলো অগ্নি স্ফুলিঙ্গ মানে দহন ঘটানো। কখন দহন ঘটায়? পেট্রোল ইঞ্জিনের কম্বাসন চেম্বারে সংকুচিত বাতাস ও জ্বালানির মিশ্রণে কী করে স্পার্কটা ঘটায়, কিসের মাধ্যমে? স্পার্ক প্লাগের মাধ্যমে। যদি প্রশ্নের উত্তরটা যদি আমরা বলি এইভাবে বলতে পারবো, পেট্রোল ইঞ্জিনের যে পদ্ধতিতে কম্বাসন চেম্বারে সংকুচিত বাতাস ও জ্বালানির মিশ্রণ ইলেকট্রিক স্পার্ক ঘটিয়ে প্রজ্বলন করা হয়, সেটা বলা হয় কি ইগনিশন সিস্টেম। তার মানে এক কথায় যদি আমরা বলি, পেট্রোল ইঞ্জিনের কম্বাসন চেম্বারে সংকুচিত বাতাস ও জ্বালানির মাঝে স্পার্ক ঘটানোর পদ্ধতিকে বলা হয় কি ইগনিশন সিস্টেম। স্পার্কটা করে কি স্পার্ক প্লাগের মাধ্যমে। এসআই মানে স্পার্ক প্লাগ, এসআই ইঞ্জিন মানে এস দ্বারাই বোঝায় স্পার্ক প্লাগ, মানে মনে রাখার পদ্ধতি। এসআই ইঞ্জিন মানে পেট্রোল ইঞ্জিন, আর সিআই ইঞ্জিন মানে ডিজেল ইঞ্জিন। এর মধ্যে থাকবো স্পার্ক প্লাগ আর ওটার মধ্যে থাকবো ইঞ্জেক্টর। হ্যাঁ, পেট্রোল আর ডিজেলের মধ্যে পার্থক্যের মাঝে এটা একটা পার্থক্য, একটার মধ্যে থাকে স্পার্ক প্লাগ আর একটার মধ্যে থাকে ইঞ্জেক্টর। একটার বলা হয় এসআই আর একটার বলা হয় সিআই। তার মানে ইগনিশন সিস্টেম বলতে বোঝায় পেট্রোল ইঞ্জিনের যে পদ্ধতিতে কম্বাসন চেম্বারে সংকুচিত বাতাস ও জ্বালানির মিশ্রণে ইলেকট্রিক স্পার্ক ঘটানো হয় সেই পদ্ধতিকে বলা হয় ইগনিশন সিস্টেম। এটা কিসের মাধ্যমে করা হয়? স্পার্ক প্লাগের মাধ্যমে করা হয়। আর এই ক্ষেত্রে হলো ব্যাটারি কয়েল ইগনিশন সিস্টেম নিয়ে আলোচনা করতে হবে। এই ক্ষেত্রে ব্যাটারির মাধ্যমে কীভাবে স্পার্ক ঘটায়। ব্যাটারি তো আমাদের কী থাকে, ভোল্টেজের মাত্রা থাকে খুবই কম, 12 ভোল্ট 24 ভোল্ট যাই বলো। এই 12 ভোল্ট অথবা 24 ভোল্টকে কী করতে হবে? হাই ভোল্টেজে পরিণত করতে হবে। তারপর হলো হাই টেনশন লিডের মাধ্যমে ডিস্ট্রিবিউটরে ওই ভোল্টেজটা যাওয়ার পর ইঞ্জিনের টাইমিং অনুযায়ী কোন সিলিন্ডারে কখন স্পার্ক করতে হইব, সেই স্পার্ক ঘটানোর কাজটা হলো কি ব্যাটারি কয়েল ইগনিশন সিস্টেমের কাজ। সেই ক্ষেত্রে আমাদের প্রথম কি দরকার? একটা ব্যাটারি দরকার আছে। আর ব্যাটারি যেহেতু ভোল্টেজের পরিমাণ কম থাকে, এই ভোল্টেজটাকে হাই ভোল্টেজে পরিণত করার জন্য আমাদের কি দরকার? একটা ইগনিশন কয়েল দরকার। ঠিক আছে, একটা ইগনিশন কয়েল দরকার হতে পারে। আমি চিত্রটা দিয়ে আলোচনা করি, একটু দেখো সবাই। দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের কি দরকার? একটা ব্যাটারি প্রয়োজন। সাপোজ দিলাম 12 ভোল্টের একটা ব্যাটারি। তো এইদিকে থাকবো হইলো একটা আর্থিং করা থাকবো, আর এই দিক থেকে আমাদের একটা লাইন। এই জায়গায় যদি আমরা বলি, এটা হলো ইগনিশন সুইচ, ইগনিশন SWITCH, ইগনিশন সুইচ। তো প্রথমত আমাদের একটা ব্যাটারি দরকার এই জায়গায়, ইগনিশন সুইচ। কারণ ইগনিশন সুইচ যখন অন করব তখনই সার্বিক কার্যাবলী কী হবে? সম্পন্ন হবে। তারপর এদিকে আসার পর এই জায়গায় থাকবো যেটা, এটা বলা হয় ইগনিশন কয়েল। এইভাবে দেই, এটা হলো একটা ইগনিশন কয়েল। এই জায়গায় প্রাইমারিতে কী থাকবো? অনেকগুলো পেজ থাকবো, সেকেন্ডারিতে পেজ থাকবো। হ্যাঁ, যেহেতু হাই ভোল্টেজ উৎপন্ন করবো, প্রাইমারির তুলনায় সেকেন্ডারিতে পেজের সংখ্যা কী থাকবো? বেশি থাকবো। এই দিক থেকে যাইব কোথায়? ডিস্ট্রিবিউটারে যাইব। এটা যদি আমরা ডিস্ট্রিবিউটার বলি, ডিস্ট্রিবিউটারে মনে করি এটা 4টা স্পার্ক, মানে যদি 4 সিলিন্ডার যদি হয়, এদিকে একটা সিলিন্ডার আসবে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। ঠিক আছে, এই জায়গায় থাকবো কি? স্পার্ক প্লাগ। এই জায়গায় থাকবো স্পার্ক প্লাগ, ওই জায়গায় স্পার্ক প্লাগ, ওই জায়গায় স্পার্ক প্লাগ। আর এই দিক থেকে আবার একটা থাকবো, যেহেতু হাই ভোল্টেজ উৎপন্ন হয় এগুলো নিয়ন্ত্রণ করার জন্য এই জায়গায় একটা থাকবো কি? সিবি পয়েন্ট। এইদিকে থাকবো একটা কন্ডেন্সার, আর জায়গায় থাকবো কি? ভ্যাকুয়াম অ্যাডভান্স মেকানিজম একটা থাকবো। ঠিক আছে, এটা হলো কি একটা ইগনিশন কয়েল এর চিত্র। এখন আমি চিত্রটা তোমার সামনে শো করলাম, একটু অপেক্ষা করো দেখি। এটা যদি হয় একটা
দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে ওই জায়গায় ব্যাটারি আছে, ব্যাটারি থেকে ইগনিশন সুইচ অন করলে আমাদের এই জায়গা থেকে ব্যাটারি 12 ভোল্ট অথবা 24 ভোল্ট যাই বলো, এটা কোথায় যাবে? ইগনিশন কয়েলের প্রাইমারি ওয়াইন্ডিংয়ে যাবে। কোথায় যায়? প্রাইমারি ওয়াইন্ডিংয়ে যায়। এমত অবস্থায় এই জায়গায় সিপি পয়েন্টে কী হয়? কলাপস হয়, মানে অন আর অফ হয়। ইগনিশন সুইচ দিলেই অন হইতেছে অথবা অফ হইতেছে। তো সিপি পয়েন্টে যখন কলাপস হয়, কলাপস মানে অন অফ হয়, তখন প্রাইমারি ওয়াইন্ডিংয়ের যে ভোল্টেজটা আছে এটা লাভ দিয়ে সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে যায় এবং হাই ভোল্টেজ উৎপন্ন করে। পরীক্ষায় তোমার এটা বর্ণনা দিতে হবে, চিত্রটা দিয়ে বর্ণনা দিতে হবে। তোমার বর্ণনা যখন দিবা তখন এভাবে লিখতে হইব। একটা ইগনিশন কয়েল পদ্ধতিতে ব্যাটারি ইগনিশন সুইচ অন করলে ব্যাটারি থেকে ভোল্টেজ প্রাইমারি ওয়াইন্ডিংয়ে যায়। এমত অবস্থায় অথবা এই সময়ে ওই জায়গায় সিপি পয়েন্ট কী হয়? কলাপস হয় অথবা অন অফ হয়। এই সিপি পয়েন্ট কলাপসের কারণে সেকেন্ডারিতে হাই ভোল্টেজ উৎপন্ন হয়। কলাপস বানানটা কলাপস। সিপি পয়েন্ট কী হয়? কলাপস হয় এবং সেকেন্ডারিতে হাই ভোল্টেজ উৎপন্ন করে। আমার মূলত এই হাই ভোল্টেজ উৎপন্ন করার জন্য ইগনিশন কয়েলটা ব্যবহার করা হয়। পরীক্ষায় আসতে পারে ব্যাটারি কয়েল ইগনিশন সিস্টেমে ইগনিশন কয়েলের কাজ কী? দ্য ব্যাটারি কয়েল ইগনিশন সিস্টেমে ইগনিশন কয়েলের কাজ হলো হাই ভোল্টেজ উৎপন্ন করা। তো দেখো, হাই ভোল্টেজ উৎপন্ন হলে এই জায়গায় প্রচণ্ড পরিমাণ তাপ উৎপন্ন হয়। এই তাপটার হাত থেকে রক্ষা করার জন্য এই জায়গায় কী ব্যবহার করা হয়? কনডেন্সার ব্যবহার করা হয়। কনডেন্সার ব্যবহার করা হয়। আসতে পারে ইগনিশন সিস্টেমে কনডেন্সারের কাজ কি? তুমি বলবা ইগনিশন সিস্টেমে যখন হাই ভোল্টেজ উৎপন্ন হয়, এই হাই ভোল্টেজ উৎপন্ন হলে ওই সিপি পয়েন্টকে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য কনডেন্সার ব্যবহার করা হয়। মানে এটা ঠান্ডা করার জন্য কনডেন্সার ব্যবহার করা হয়, না হলে ওই জায়গায় সিপি পয়েন্ট পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর সিপি পয়েন্টের গ্যাপ যদি ঠিক না থাকে, সিপি পয়েন্ট যদি পুড়ে যায়, তাহলে ওই ইগনিশন কয়েলে হাই ভোল্টেজ উৎপন্ন হবে না। কারণ সিপি পয়েন্ট অন অথবা অফ হওয়ার কারণেই এই প্রাইমারি ওয়াইন্ডিংয়ের যে একটা ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয়, প্রাইমারি ওয়াইন্ডিংয়ে যে ভোল্টেজটা থাকে এটা লাভ দিয়ে সেকেন্ডারিতে যায়, সাথে সাথে হাই ভোল্টেজ উৎপন্ন হয়। কিসের কারণে? এই সিপি পয়েন্টটা অন আর অফ অর্থাৎ কলাপস হওয়ার কারণেই এই সেকেন্ডারিতে হাই ভোল্টেজ উৎপন্ন হয়। আর হাই ভোল্টেজ যখন উৎপন্ন হয়, প্রচণ্ড পরিমাণ হাই ভোল্টেজ উৎপন্ন হয়। এজন্যই এই ক্ষেত্রে দেখা যায় কি হয়, এটা সিপি পয়েন্টে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এজন্য এই জায়গায় একটা কনডেন্সার ব্যবহার করে। আর বিকম অ্যাডভান্স হলো কি, নির্ধারিত সময়ে এই টাইমিংগুলো যাতে হয়। যেমন আমরা জানি 4 সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিনের টাইমিং হলো 1 3 4 2। তার মানে 1 3 4 2, মানে 1 নম্বর সিলিন্ডারে হবে, তারপর 3 নম্বর সিলিন্ডারে হবে, তারপর 4 নম্বর সিলিন্ডারে, এরপর 2 নম্বর সিলিন্ডারে। মূলত এগুলো 1 3 4 2 হওয়ার কারণ হলো কি, ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফটের একটা ব্যালেন্স ঠিক রাখার জন্য, অথবা মানে ক্র্যাঙ্কশ্যাফটের মানে অনেক সময় ফাইটে যায় তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ এটা তো প্রচণ্ড পরিমাণ তাপ উৎপন্ন হয়। যেন 1 2 3 4 2 হয়তো, তার মানে এই জায়গায় একটা চাপ পড়ছে, মনে করো ক্র্যাঙ্কশ্যাফটের, এটি মানে ক্র্যাঙ্কশ্যাফট, তো প্রথম সিলিন্ডারে চাপ পড়ছে, তার মানে এইদিকে তুলনায় এদিকে চাপ বেশি আছে। পরে আবার দ্বিতীয়ত যে চাপ পড়ে, তাহলে দেখা গেছে ডান সাইডের তুলনায় বাম সাইডে অধিক পরিমাণ চাপ আরোপিত হইতেছে। এত করে দেখা গেছে এই ক্র্যাঙ্কশ্যাফটের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য 1 দেয়, তারপর 3 দেয়, তারপরে 4 দেয়, পরে 2 দেয়। একটা কি ক্র্যাঙ্কশ্যাফটের ব্যালেন্স ঠিক রাখার জন্য মূলত ইঞ্জিনের টাইমিংটা 1 3 4 2 হয়। পরীক্ষায় অথবা প্রশ্ন জিজ্ঞাসা পারে, ভাইবা ওটা জিজ্ঞাসা পারে ইঞ্জিনের টাইমিং 1 3 4 2 কেন? তখন তোমার যদি এক কথায় উত্তর বলো, স্যার এই মানে উত্তরটা হবে এরকম, ওই ক্র্যাঙ্কশ্যাফটের ব্যালেন্স অথবা সমতা ঠিক রাখার জন্য কী করা হয়, এই ইঞ্জিনের টাইমিং 1 3 4 2 করা হয়। তো এই জায়গায় বর্ণনার মাঝে যদি বলি, ব্যাটারি ইগনিশন সুইচ যখন অন করবো তখন ব্যাটারি মানে ভোল্টেজ প্রাইমারি ওয়াইন্ডিংয়ে যায়, ইগনিশন কয়েলে প্রাইমারি ওয়াইন্ডিংয়ে যায়। এমত অবস্থায় সিপি পয়েন্ট কলাপস হয় এবং সেকেন্ডারিতে হাই ভোল্টেজ উৎপন্ন হয়। সেই হাই ভোল্টেজ হাই টেনশন লিডের মাধ্যমে কোথায় যায়? ডিস্ট্রিবিউটরে যায়। এটার নাম কি? এই সবটার নাম গ্রাউন্ড চিহ্ন, যে এটার নাম বলা হয় ডিস্ট্রিবিউটর। এই ডিস্ট্রিবিউটরে যায়, আর ডিস্ট্রিবিউটরে কেম আছে, মানে এগুলো যখন ডিস্ট্রিবিউটর ঘুরতে থাকে তখন এই যে 1 নম্বর 1 3 4 2 এর সাথে যখন এই ক্যামটা এরকম থাকে, ক্যামটা যখন ঘুরতে থাকে তখন এই জায়গায় আসলে এই জায়গায় মানে স্পার্ক হয়, অথবা এটা ঘুরে এই জায়গায় আসলে এই জায়গায় এটাতে স্পার্ক হয়। এই ক্যাম ঘুরে যখন এটাতে আসে ওই জায়গায় স্পার্ক হয়। তো ডিস্ট্রিবিউটরের কাজ কি পরীক্ষা আসতে পারে? ইগনিশন সিস্টেমে ডিস্ট্রিবিউটরের কাজ কি? ইগনিশন সিস্টেমে ডিস্ট্রিবিউটরের কাজ হলো ডিস্ট্রিবিউশন করা ইঞ্জিনের টাইমিং অনুযায়ী। ঠিক আছে, টাইমিং অনুযায়ী। যেমন আমার টাইমিং কি, প্রথম হলে 1 দিতে হবে। হ্যাঁ, 1 যখন 1 মানে স্পার্ক প্লাগ করতে হবে। হ্যাঁ, তখন ডিস্ট্রিবিউটর কী করে, এই হাই ভোল্টেজটারে 1 পাঠায় দেয় কোথায়? স্পার্ক প্লাগে। হ্যাঁ, তো ওই স্পার্ক প্লাগে গিয়ে ওই জায়গায় স্পার্ক করে। তারপর টাইমিং অনুযায়ী বলার কারণ হলে তারপর কত? 3 তারপর দেখবো এই ক্যামটা 1 পরে কোথায় যায়? 3 যায়। 3 যায়, ওই জায়গায় কী করে, স্পার্ক প্লাগে পাঠানোর পর স্পার্ক ঘটায়। তাই ডিস্ট্রিবিউটরের কাজ হলো ইঞ্জিনের টাইমিং অনুযায়ী ভোল্টেজ স্পার্ক প্লাগে ডিস্ট্রিবিউট করা হলো কি, বিতরণ করা হলো কি ইঞ্জিনের ওই ব্যাটারি কয়েল ইগনিশন সিস্টেমে ডিস্ট্রিবিউটরের কাজ কি অনুযায়ী? টাইমিং অনুযায়ী
ডিস্ট্রিবিউট করা, কি ডিস্ট্রিবিউট করা? ভোল্টেজ ডিস্ট্রিবিউট করা। তো এইভাবে কী করে একটা ব্যাটারি কয়েল ইগনিশন সিস্টেমে লো ভোল্টেজকে হাই ভোল্টেজে উৎপন্ন করে ইঞ্জিনের টাইমিং অনুযায়ী স্পার্ক প্লাগে কম্বাসন চেম্বারে, এই কম্বাসন চেম্বারে কী করায়? অগ্নিস্ফুলিঙ্গ ঘটায় এবং ওই সিলিন্ডারে কী করে? শক্তি উৎপন্ন করে। পরে সিলিন্ডার উপরে নিচে ওঠানামা করে এবং ইঞ্জিন শক্তি উৎপন্ন করতে সম্ভব হয়। এভাবেই একটা ব্যাটারি কয়েল ইগনিশন সিস্টেম কার্য সম্পন্ন করে। তো এই জায়গায় যে ছোটো ছোটো প্রশ্নগুলো আছে, ইগনিশন সিস্টেমের কাজ কি? ইগনিশন কয়েলে তুমি বলো ইগনিশন সিস্টেমের কাজ হলো টোটাল ইগনিশন সিস্টেমটাকে অন অফ করা। তারপর হলো সিবি পয়েন্টের কাজ কি? সিবি পয়েন্টের কাজ হলো অন অথবা অফ অথবা কলাপসের মাধ্যমে সেকেন্ডারিতে হাই ভোল্টেজ উৎপন্ন করা। আর ওই কন্ডেন্সারের কাজ কি? কন্ডেন্সারের কাজ উচ্চ তাপ থেকে, উচ্চ তাপমাত্রা মানে যখন সেকেন্ডারিতে হাই ভোল্টেজ উৎপন্ন হয় তখন অত্যধিক পরিমাণ তাপ উৎপন্ন হয়। এই তাপের হাত থেকে সিবি পয়েন্টকে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করা। হাই টেনশন লিডের কাজ কি যদি বলো, হাই টেনশন লিডের মাধ্যমে উৎপন্ন হাই ভোল্টেজ ডিস্ট্রিবিউটরে যায়। অথবা ডিস্ট্রিবিউটরের কাজ কি? ডিস্ট্রিবিউটরের কাজ হলো ইঞ্জিনের টাইমিং অনুযায়ী ভোল্টেজ ডিস্ট্রিবিউট করে দেওয়া। কোথায়? স্পার্ক প্লাগে। স্পার্ক প্লাগের কাজ কি? তখন স্টোকে ওই কম্বাসন চেম্বারে এই কম্বাসন চেম্বারে সংকুচিত বাতাস ও জ্বালানি মিশ্রণে স্পার্ক ঘটানো, অগ্নিস্ফুলিঙ্গ ঘটানো হলো স্পার্ক প্লাগের কাজ। তো ওই প্রশ্নগুলো তোমরা দেখবা দ্বিতীয় চ্যাপ্টারে, যে প্রশ্নগুলো নিয়ে আমি কথা বলছি আজকে। তৃতীয় চ্যাপ্টারে 2টা প্রশ্ন আর দ্বিতীয় চ্যাপ্টারের প্রশ্নগুলো দেখবা। পরের ক্লাসটা তো পরীক্ষা ডিউটি থাকার কারণে হবে না। এর পরবর্তীতে আবার রুটিন অনুযায়ী আবার ইনশাল্লাহ দেখা হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।